আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমাদেরকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন। আরও একটি ক্লাস করার জন্য তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমরা যেই টপিকটা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে এরিয়া পোলার কোঅর্ডিনেট। তো যেই বইটা রেফারেন্স বুক হিসেবে আমরা নিয়েছি সেটা হচ্ছে তিতাস প্রকাশনের ক্যালকুলাস 1 বই। আমাদের দেশে যারা অনার্সে পড়ে, ন্যাশনাল ইউনিভার্সিটি হোক, ঢাকা ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড কলেজ হোক, অথবা ইঞ্জিনিয়ারিং কলেজ হোক, অথবা যে কোনো ইউনিভার্সিটি হোক, সবার কাছে আসলে এই বইটা মোটামুটি রেফারেন্স বই হিসেবে থাকে। তো আমরা সেই বইয়ের চ্যাপ্টার নাম্বার 21-এর বি এর আমরা হচ্ছে এরিয়া বের করতেছি। সেটা হচ্ছে ফাইন্ড দ্য এরিয়া অফ এ লুপ অফ দ্য কার্ভ আর স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার কস টু থিটা। তো আমরা এইটা হচ্ছে এক্সাম্পল 3 চ্যাপ্টার নাম্বার 21-এর বি এর আমরা হচ্ছে এই এক্সাম্পলটার এরিয়া বের করার চেষ্টা করবো, কেমন? বা এই কার্ভের, এই গিভেন কার্ভের আমরা হচ্ছে এরিয়া বের করার ট্রাই করবো। তো ঠিক আছে, প্রথমে তোমাদেরকে তো আমি আগেই বলে নিয়েছি, যেই কার্ভ তোমাকে দিক না কেন, যেই কার্ভই তোমাকে দিক না কেন, প্রথম কাজ হচ্ছে তোমার সেই কার্ভের সিমেট্রিসিটি টেস্ট করা, কেমন? তোমাকে আগে টেস্ট করতে হবে যে তার সিমেট্রিসিটি কি অবস্থা। তো প্রথমে এই কার্ভটা নিয়ে আমরা অ্যানালাইসিস করবো। আমি এটাকে মার্ক আউট করে নিচ্ছি, এটাকে দাগ দিয়ে নিলাম। এটা হচ্ছে আর স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার কস টু থিটা। তো এই অঙ্কটা করার সময় স্টুডেন্ট একটা কমন মিস্টেক করে, সেই মিস্টেকটা হচ্ছে তারা সব কিছুকে এটার সাথে গোলায় ফেলে। এই দেখো, আর ইকুয়ালস টু এ কজ এন থিটা, অথবা হচ্ছে আর ইকুয়ালস টু এ সাইন এন থিটা, এইটার সাথে গোলায় ফেলে। আমি আবারও বলতেছি, তারা এই কার্ভটা করার সময় এটার সাথে গোলায় ফেলে, কখন এটা করা যাবে না। দেখো, এই কার্ভে এখানে হচ্ছে আর স্কোয়ার আছে, এখানে কিন্তু আর স্কোয়ার না, এটা একটা বিশাল ইস্যু। হ্যাঁ, যদি কোনো কার্ভ আর ইকুয়ালস টু এ কজ এন থিটা এই আকারে থাকে, তাহলে এন এর মান, আমি বলেছি তোমাদেরকে বারবার করে বলে দিয়েছি যে এন এর মান, এনটা যদি হয় অড, আর এন যদি হয় ইভেন, হ্যাঁ, তাহলে লুপ নাম্বার, এই ক্ষেত্রে লুপ নাম্বার হবে লুপ নাম্বার হচ্ছে যা আছে তাই, মানে এন এর মান যা থাকবে তাই হবে লুপ নাম্বার। আর এই ক্ষেত্রে এন এর মান যদি ইভেন হয়, তাহলে লুপ মানে ফাঁসের সংখ্যা হবে টয়েস এন। ধরো এই জায়গাতে সাইন 8 থিটা দেওয়া আছে, তাহলে এন এর মান যেহেতু 8, এটা জোড় সংখ্যা মানে ইভেন নাম্বার, তাহলে লুপের সংখ্যা হবে 16টা। আর যদি এখানে থাকতো কজ 7 থিটা, তাহলে এন এর মান যেহেতু বিজোড় সংখ্যা, তার মানে লুপের সংখ্যাটা হবে বিজোড় মানে 7। তো এইটা আর এটা কিন্তু বাবা এক জিনিস না, কারণ এটা এখানে আর স্কোয়ার আছে। হ্যাঁ, কস দেখতে একই রকম, কস এন থিটা, কস টু থিটা সব ঠিক আছে, বাট এখানে স্কোয়ারের জন্য এটা আসলে সেম একই জিনিস নয়। হ্যাঁ, এটা নিয়ে আমাকে অনেক ছাত্র প্রশ্ন করে যে স্যার এটা কেন এমন হচ্ছে। হ্যাঁ, তো এটা এক জিনিস না, এটা আগে প্রথমে চিন্তা করতে হবে। ওকে, তো পরের কথা। আচ্ছা, তো প্রথম আমি বলেছিলাম আগে আমরা সিমেট্রিসিটি টেস্ট করব। তো প্রথমে লিখলাম দ্য গিভেন কার্ভ, সলিউশনে চলে গেলাম। ওকে, তো লিখলাম দ্য গিভেন কার্ভ আর স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার কস টু থিটা, কেমন? যেটা দেওয়া আছে সেটাকে 1 নম্বর ইকুয়েশন লিখলাম। তো আমাদের প্রথম কাজ হচ্ছে সিমেট্রিসিটি টেস্ট করা। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা লাইজন পোল টেস্ট করব। ওকে, তো সিমেট্রিসিটি টেস্ট করার জন্য আমি বলেছিলাম যে প্রথমেই থিটার জায়গায় মাইনাস থিটা বসিয়ে দেখতে হবে যে এটা কি হয়, এটা আনচেঞ্জড হয় কিনা। দেখো, লিখো নাও উই রিপ্লেস থিটা বাই মাইনাস থিটা। এই ইকুয়েশনে 1 নম্বর ইকুয়েশনে তুমি থিটার জায়গায় মাইনাস থিটা বসায় দেখো ইকুয়েশনে কোনো চেঞ্জ আসে কিনা। দেখো, আর স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার কস 2 ইন্টু মাইনাস থিটা। তো তুমি চেক করে দেখো, এ স্কোয়ার এখানে চলে আসবে হচ্ছে কত, কজ মাইনাস 2 থিটা। ফলাফল হচ্ছে এ স্কোয়ার কস 2 থিটা, কারণ আমরা জানি কজ মাইনাস থিটা ইকুয়ালস টু, মানে কজ মাইনাস থিটা কস থিটা সেম একই ভ্যালু, তাহলে এটা হচ্ছে আমাদের আর স্কোয়ারের ভ্যালু। তো তুমি চেক আউট করে দেখো যে আমাদের ইকুয়েশন রিমেন আনচেঞ্জড। তার মানে আমাদের গ্রাফটা কি? গ্রাফটা হচ্ছে, আমি এতটুকু বুঝে গেলাম, যেহেতু সে থিটার জায়গায় মাইনাস থিটা দিয়ে আমি রিপ্লেস করার পরে দেখুন যে কার্ভের কোনো চেঞ্জ হয় নাই। আমরা লিখতে পারি দ্য গিভেন কার্ভ, লিখতে পারি যে দ্য গিভেন হেন্স দ্য গিভেন কার্ভ সিমেট্রিক অ্যাবাউট ইনিশিয়াল লাইন, কেমন? তো সিমেট্রিক অ্যাবাউট ইনিশিয়াল লাইন কোনটা? আসলে এক্স এক্সিসটাকে আমরা এখানে ইনিশিয়াল লাইন বলি। বাট এখানে আরো একটা ঘটনা ঘটে গেছে, সেটা হচ্ছে এই কার্ভে শুধুমাত্র থিটার জায়গায় মাইনাস থিটা দিলেই সে আনচেঞ্জ থাকে তা কিন্তু না, এখানে আর স্কোয়ার আছে। তো এই আর স্কোয়ার থাকার ফলে এই ইকুয়েশনে তুমি যদি আর এর জায়গায় মাইনাস আর বসাও, তাও ইকুয়েশনে কোনো চেঞ্জ আসবে না। লিখলাম যে ইফ উই রিপ্লেস আর বাই মাইনাস আর, দেন
তাহলে কি হয়, 1 নাম্বার ইকুয়েশন থেকে আমরা কি পাই, যে মাইনাস আর এর উপরে স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার কস 2 থিটা। তাহলে একই অবস্থা, যে আর স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার কস 2 থিটা। তো এইখান থেকে এবার আমি সরাসরি বলতে পারি যে হেন্স দ্য গিভেন কার্ভ এই কার্ভটা সিমেট্রিক অ্যাবাউট কোন লাইন বলো তো, কোন লাইনের রেসপেক্টে সিমেট্রিক? যদি কোনো কার্ভ, হ্যাঁ এই যে দেখো, যে আর এর জায়গায় মাইনাস আর দিলে, এই যে আর এর জায়গায় মাইনাস আর দেওয়ার পরে যদি দেখো যে কার্ভটা সিমেট্রিক, মানে কোনো কার্ভটা যদি কোনো চেঞ্জ না আসে, তাহলে সিমেট্রিক অ্যাবাউট থিটা ইকুয়ালস টু π/2 লাইন। থিটা ইকুয়ালস টু π/2 লাইন। তো থিটা ইকুয়ালস টু π/2 লাইন কোনটা? সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ওয়াই অ্যাক্সিস। তো এবার হচ্ছে আসল কথা, সেটা হচ্ছে যদি কোনো কার্ভ দেখো যে সে সিমেট্রিক অ্যাবাউট ইনিশিয়াল লাইন, মানে সে হচ্ছে ইনিশিয়াল লাইনের রেসপেক্ট টু সিমেট্রিক, আবার হচ্ছে কি সে থিটা ইকুয়ালস টু π/2 লাইনের রেসপেক্ট টু সিমেট্রিক। যদি দুইটা ঘটনা একসাথে ঘটে, তাহলে বুঝতে হবে যে কার্ভটা আসলে অরিজিনের রেসপেক্ট টু সিমেট্রিক, মানে মূল বিন্দু সাপেক্ষে সিমেট্রিক। এর মানে হচ্ছে এক্স অক্ষের উপরে যতটুকু এলাকা থাকবে, নিচে ততটুকু এলাকা থাকবে। ইভেন ওয়াই অক্ষের মানে থিটা ইকুয়ালস টু π/2 লাইনের ডান পাশে যতটুকু এলাকা থাকবে, বাম পাশে ঠিক ততটুকু এলাকা থাকবে। এই ঘটনাটাকে বলা হয় সিমেট্রিক অ্যাবাউট অরিজিন। তো সিমেট্রিক অ্যাবাউট অরিজিন হওয়ার ক্ষেত্রে কেস দুইটা, একটা হচ্ছে থিটার জায়গায় মাইনাস থিটা বসায় দেখতে হবে সে ঠিকঠাক আছে কিনা, রিমেন আনচেঞ্জড কিনা, এবং আর এর জায়গায় মাইনাস আর বসে দেখতে হবে সে রিমেন আনচেঞ্জড কিনা। ওকে, তো আমি এখন সরাসরি বলতে পারি দ্য গিভেন কার্ভ সিমেট্রিক অ্যাবাউট পোল বা অরিজিন, সিমেট্রিক অ্যাবাউট অরিজিন। ওকে, এটা হচ্ছে আমার অঙ্কের প্রথম কাজ। তো প্রথম কাজটা হচ্ছে আমাদের সিমেট্রিসিটি টেস্ট করা, আমরা এটা টেস্ট করলাম। এবার পরের কাজ হচ্ছে আমাদের লাইজ অন পোল। হ্যাঁ, ওকে, তো আমি নামগুলো মুছে দিচ্ছি। এবার হচ্ছে আমাদের পরের কাজ লাইজ অন পোল। আচ্ছা, তো লাইজ অন পোলের জন্য কিছু কাজ করব। দেখো, আমরা একই সাথে এরিয়াও বের করব এবং একই সাথে হচ্ছে আমরা এটার গ্রাফটা ড্র করার চেষ্টা করবো। আমি একটা বুদ্ধি শিখিয়ে দিচ্ছি কিভাবে গ্রাফটা ড্র করবে। দেখো, এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল লাইন, এটা ইনিশিয়াল। হ্যাঁ, আচ্ছা, মানে থিটা ইকুয়ালস টু 0 লাইন যেটা, সেটা হচ্ছে ইনিশিয়াল লাইন, এটা হচ্ছে থিটা ইকুয়ালস টু π/2 লাইন। ওকে, তো দেখতে হবে গ্রাফটার মধ্যে এই যে cos 2 থিটা আছে না, যেখানে cos 2 থিটা না 2 আছে না, 2 দেখে যেই যা থাকবে 2 আছে, মানে হচ্ছে তুমি কি করবা, এই যে গ্রাফটা আছে, এই গ্রাফের যে 4টা কোয়াড্রেন্ট আছে, তুমি 4টা কোয়াড্রেন্টকে, প্রতিটা কোয়াড্রেন্টকে 2টা ভাগে ভাগ করবা। তো আমি এই যে প্রথম ভাগে ভাগ করতেছি, এই দেখো 2টা ভাগে ভাগ হয়ে গেল। এই 2টা দেখে এটা আন্দাজ করে দিলাম। এই ট্রিক্সটা সবসময় মাথায় রাখবা, এখানে যে যা থাকবে, যদি 5 থাকতো তুমি এখানে লাইন টেনে 5 ভাগে ভাগ করতাম, এটাই কাজ। বুঝতে পারলাম? এবার এই লাইনটাকে, এই যে এইটাকে আবার এদিকে টেনে দাও, তাহলে দেখো 2টা ভাগে ভাগ হয়ে গেল। এইটাকে এদিক দিয়ে টেনে দাও, 2টা ভাগে ভাগ হয়ে গেল। এইটাকে এদিক দিয়ে টেনে দাও, 2টা ভাগে ভাগ হয়ে গেল। তার মানে বুঝতে পারলাম যে আমার গ্রাফটা এর মধ্যেই থাকবে, আমার লুকটা এর মধ্যেই থাকবে। ওকে, তো এখন টেস্ট হচ্ছে লাইজ অন পোল টেস্ট। লাইজ অন পোল টেস্ট মানে হচ্ছে কোথায় ব্যাসার্ধের মানটা 0 হয়। আমরা জানি যে পোলার কোঅর্ডিনেটে আর এর মানটা থিটার মানের জন্য চেঞ্জ হয়। থিটার মান যখন কি হবে, যখন বাড়বে বা কমবে, তখন আর এর মানটাও কি হবে, বাড়বে বা কমবে, কারণ আর হচ্ছে অ্যাকচুয়ালি থিটার একটা ফাংশন। যেমন আমরা কার্টেশিয়ান কোঅর্ডিনেটে বলতে পারি ওয়াই হচ্ছে এক্স এর ফাংশন, এখানে ব্যাসার্ধ মানে আর এর মানটা হচ্ছে থিটার একটা ফাংশন। আর এর বাড়া কমাটা পুরোপুরি থিটার উপর নির্ভরশীল। ওকে, ফাইন। তো আমি দেখবো যে এটা হচ্ছে আমাদের পোল মানে অরিজিন। এই অরিজিনের মধ্যে আর এর মানটা কখন অরিজিনের মধ্যে 0 হয়। তো লিখলাম যে লাইজ অন পোল টেস্টের জন্য লিখলাম যে when r equals to 0, আর কোথায় 0 হয় দেখি, টেস্ট করি, 1 হতে পাই। তো দেখলাম যে আর এর মানটা যদি 0 এখানে বসাই দিই, তাহলে লিখতে পারি যে a স্কোয়ার cos 2 থিটা। তাহলে আমি বলতে পারি যে a স্কোয়ার cos 2 থিটা ইকুয়ালস টু 0। তাহলে পরাধান লিখতে পারি a স্কোয়ার cos 2 থিটা, a স্কোয়ারটা এখানে ভাগ করে দিলে 0, তাহলে cos 2 থিটা ইকুয়ালস টু, cos কত ডিগ্রি মান 0, আমরা জানি cos 0 ইকুয়ালস টু cos twice n plus 1 into π/2, মানে 90 ডিগ্রির সাথে যত পরিমাণ বিজোড় সংখ্যা দিব সব জায়গাতে cos 0। তাহলে আমি বলতে পারি যে 2 থিটা ইকুয়ালস টু
টোয়াইস এন প্লাস ওয়ান ইন্টু পাই বাই টু। তাহলে আমি বলতে পারি যে থিটা ইকুয়ালস টু টোয়াইস এন প্লাস ওয়ান ইন্টু হচ্ছে পাই বাই ফোর, টোয়াইস এন প্লাস ওয়ান ইন্টু পাই বাই ফোর। তাহলে থিটার মানটা কেমন হয়? এখন দেখো, আমি তো জানি যে এখানে এন এর মান আমি হাজার হাজার মান নিতে পারবো, যে এন এর মান যদি আমি যদি বসে 100, তাহলে 100 দুগুণে 200, 200 আর একে যোগ করলে 201, 201 পাই বাই টু। তার মানে থিটার ভ্যালু এখান থেকে বের করতে পারি। বাট এতগুলো মান আমার দরকার নেই, আমার গ্রাফের জন্য কটা মান দরকার সেটা জরুরি। গ্রাফের জন্য এই যে একটা লাইন টানছি, দুইটা লাইন টানছি, তিনটা লাইন টানছি, চারটা লাইন টানছি, তার মানে 4টা মান দরকার। এখান থেকে 4টা মান বের করবো। তো থিটা ইকুয়ালস টু এন এর মান প্রথম 0 বসো, 0 বসালে পাওয়া যাচ্ছে হচ্ছে কত পাচ্ছি? পাই বাই ফোর। পরে এন এর মান তুমি 1 বসাও, তাহলে 2 একে 2, 2 একে 3, 3 পাই বাই ফোর। এবার তুমি এন এর মান 2 বসাও, 2 দুগুণে 4, 4 একে 5, তো দেখলাম 5 পাই বাই ফোর, 5 পাই বাই ফোর। এন এর মান তুমি 3 বসাও, 3 দুগুণে 6, 6 একে 7 পাই বাই ফোর। আমার এর চেয়ে বেশি ভ্যালু দরকার নাই, এখানে অনেক ভ্যালু আসতে পারে, কয়েক লক্ষ ভ্যালু আসবে, সব ভ্যালু আমার লাগবে না। এই গ্রাফ ড্র করার জন্য সব ভ্যালু লাগবে না। এবার এই ভ্যালুগুলো এখানে ইনপুট করে দিচ্ছি, লিখলাম থিটা ইকুয়ালস টু পাই বাই ফোর, একটা পাই বাই ফোর। এটা হচ্ছে থিটা ইকুয়ালস টু 3 পাই বাই ফোর, থিটা ইকুয়ালস টু 5 পাই বাই ফোর, এটা হচ্ছে থিটা ইকুয়ালস টু 7 পাই বাই ফোর। গ্রাফ ড্র করার জন্য আরও একটা বিষয় হচ্ছে, আমরা তো পুরো লুপ নিয়ে, হ্যাঁ লুপ আমরা লিখবো, কোনো সমস্যা নেই, ওটা পরের বিষয়। বাট এই জিনিসটা দেখো, এই যে এই লাইনটা যদি এক্স এক্সিসের রেসপেক্টে ঘড়ির কাঁটার বিপরীতে থিটা ইকুয়ালস টু পাই বাই ফোর হয়, মানে এটা যদি 45 ডিগ্রি হয়, তাহলে অবশ্যই এটা কি হবে? এইটা 45 হলে এটা কি হবে? এটা হবে -45, কারণ সবগুলো আমি সমান সমানভাবে নিছি। তাহলে এই জিনিসটাকে থিটা ইকুয়াল টু 7 পাই বাই ফোর হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীতে টোটালটা, এখান থেকে শুরু করে এই পর্যন্ত ঘড়ির কাঁটার বিপরীতে। বাট আমি যদি এইটাকে ঘড়ির কাঁটার দিকে কাউন্ট করি, তখন এটা হবে, এটা কত হবে? 7 পাই বাই ফোর লেখা যে কথা, মাইনাস পাই বাই ফোর লেখা একই কথা। আর উপরের অংশটা হচ্ছে প্লাস পাই বাই ফোর, ঘড়ির কাঁটার বিপরীতে, নিচের অংশটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে। আমার মনে হয় এতটুকু পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো বা বুঝার কথা। এতটুকু পর্যন্ত আমাদের আগের লেকচারগুলোর সাথে মোটামুটি কিছুটা মিল ছিল, কেমন? আচ্ছা, তো আমি এটা মুছে দিচ্ছি। এখন হচ্ছে আমি মোটামুটি কার্ভটা তোমাদেরকে একটু ড্র করে দেখাবো। তো তবে এখানে আরেকটা কথা আমি বারবার বলে দিচ্ছি, বারবার বলতেছি, কার্ভ ড্র করার সময় তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে সেটা কার রেসপেক্টে সিমেট্রিক। আমি বলে নিছি যে, বা একটু টেস্ট করে দেখিয়েছি যে সিমেট্রিসিটি টেস্টে দেখিয়েছি এই কার্ভটা অরিজিনাল রেসপেক্টে সিমেট্রিক, মানে অরিজিনাল রেসপেক্টে সিমেট্রিক মানে হচ্ছে এক্স অক্ষের উপরেও যতটুকু থাকবে কার্ভ, নিচেও ঠিক ততটুকু থাকবে। ইভেন থিটা ইকুয়ালস টু পাই বাই টু লাইন হচ্ছে এইটার রেসপেক্টেও ডান দিকে যতটুকু এরিয়া কভার করবে, বাম দিকেও সেম ততটুকু এরিয়া সে কভার করবে। ওকে, তো আমি এবার গ্রাফের জন্য সবগুলো পয়েন্ট লাগবে না, আমি সিম্পল অল্প একটু পয়েন্ট দিয়ে দেখাচ্ছি, যতটুকু আমার দরকার অতটুকু নিব। ওকে, তো দেখো, প্রথম কথা, থিটার জন্য আর এর ভ্যালু পাবো। তো প্রথম কথা হচ্ছে থিটার মান যখন 0, মানে ইনিশিয়াল লাইনে, যে এই ইনিশিয়াল লাইনে থিটার মান 0 জন্য কত হয়? তো থিটার মান যখন 0, থিটার মান যখন 0, তখন বুঝো থিটার মান যখন 0, তাহলে তুমি এখান থেকে একটু রাফ করে নাও। আমি লিখতে পারি যে আর স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার, এখানে হচ্ছে কস 0, বা কস 0 মান হচ্ছে 1, তাহলে আর এর মান হচ্ছে প্লাস মাইনাস এ, তাহলে এখানে হচ্ছে ভ্যালু হচ্ছে প্লাস মাইনাস। তো প্লাস মাইনাস এ কোথায়? এইটা হচ্ছে পজিটিভে, এই যে প্লাস এ, আর এই দিকটা হচ্ছে মাইনাসে। হ্যাঁ, এখান থেকে আমি একটা আইডিয়া পেয়ে গেলাম যে এইখানে আমার কার্ভটা গিয়ে ছেদ করবে, ছেদ করে এই দুইটা হচ্ছে আমাদের অ্যাসিম্পটট লাইন, এই দুইটা লাইনের মাঝখানে কার্ভটা থাকবে, এই যে বুঝে ফেললাম। আচ্ছা, পরেরটা হচ্ছে এখানে আমি তো একটু আগে বলে নিলাম যে পাই বাই ফোর যখন হবে, আবার বলতেছি পাই বাই ফোর যখন হবে তখন ব্যাসার্ধের মানটা হবে 0। কেমনে ব্যাসার্ধের মানটা 0 তোমাকে আমি আবার প্রুফ করে দেখাচ্ছি। আর স্কোয়ার এ স্কোয়ার কস 2 ইন্টু থিটার মান হচ্ছে, তুমি পাই বাই ফোর বসায় দাও, তো বসালে কত হবে? এ স্কোয়ার কস 2 দিয়ে 4 এর কাটাকাটি করলে পাই বাই 2, তাহলে এ স্কোয়ার ইন্টু 0, কস নব্বই মান 0, এই দেখো আর এর মান 0, দেখছো ফলাফল 0। বুঝতে পারলাম? তার মানে থিটার মানটা যখন 0 তখন ব্যাসার্ধটা এখানে ছিল, আর এর মানে যে এতটুকু ডিস্টেন্স ছিল, আর ইকুয়ালস ছিল এ। থিটার মানটা যখন ঘুরে 90 ডিগ্রি চলে আসে, তখন ব্যাসার্ধ চলে আসছে এখানে চলে আসছে ব্যাসার্ধ। তাহলে এবার মাঝখানে একটা ভ্যালু নিয়ে দেখি। তাই মাঝখানে এটা যেহেতু পাই বাই ফোর মানে 45 ডিগ্রি, পাই বাই ফোর মানে কত? 45 ডিগ্রি। তো আমি মাঝখানে একটা ভ্যালু নিচ্ছি, সেই ভ্যালুটা মনে করো নিলাম হচ্ছে 30 ডিগ্রি। তো 30 ডিগ্রি মানে হচ্ছে পাই বাই 6। দেখি 30 ডিগ্রির জন্য আর এর মানটা কত দেয়। তো আর স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার কস 2 ইন্টু পাই বাই 6, তাহলে এ স্কোয়ার কস 2 দিয়ে কাটাকাটি করলে হবে পাই বাই 3, তাহলে এ স্কোয়ার কস 60 ডিগ্রি, কস 60 ডিগ্রি মানে হচ্ছে হাফ। তাহলে আর এর মানটা কত দিবে? a/2, a/√2,
এ বাই রুট টু, এ বাই রুট টু। তো রুট টু 1/√2 এর মান কত? 1.4 সামথিং। তো এতটুকু যদি আমাদের +1 ইউনিট হয় তাহলে এর চাইতে একটু বেশি অথবা কম দিবে, মানে একটু কম অথবা বেশি দিবে। তো তার মানে আসলে কি ধরে নিলাম হচ্ছে এখানে a/√2, a/√2 ভ্যালু সে দিল। তো a/√2 আসলে কোথায়? তার মানে ঘটনা আসলে এরকম যে এটা যদি আমাদের মনে করো যে আচ্ছা a/√2 মানে কত? 1/√2। তো 1/√2 মানে হচ্ছে মনে করো একের চাইতে কম হবে, ভ্যালুটা একের চাইতে কম হবে। যাই হোক কোনো একটা ভ্যালু হবে। তো থিটার মান যখন আমাদের আমি কত ইনপুট করলাম? π/6 মানে 30 ডিগ্রি ইনপুট করলাম। π/4 লাইন তো এইটা, π/4 লাইন তো এটা হলেই মূল বিন্দু চলে আসে, জিরোতে চলে আসে। কিন্তু যখন আমি 30 ডিগ্রি অ্যাপ্লাই করবো তখন ভ্যালুটা চলে আসবে এইখানে কোনো একটা জায়গায়, এই যে এইখানে। তো তার মানে কার্ভটা কি? কার্ভটা প্রথমে এইখানে ছিল, এইখান থেকে সে চলে আসছে হচ্ছে এইখানে, এইখান থেকে সে এইখানে চলে আসছে। এরপরে যখন থিটার মানটা আমি আস্তে 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 যখন 30 ডিগ্রি পরে 35 ডিগ্রি আস্তে আস্তে যখন বাড়াইলাম তখন কার্ভটা আস্তে 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 আর এর মানটা কমতে 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 আর এর মানটা কোথায় গিয়ে পৌঁছায়? আর এর মানটা মূল বিন্দু চলে আসে। কোথায় চলে আসে? আর এর মান চলে আসে মূল বিন্দুতে। আচ্ছা এখন আমাদের আর ভ্যালু লাগবে না। কেন লাগবে না? আমরা তো একটা বুদ্ধি জানি, আমরা একটু আগে সিমেট্রিসিটি টেস্ট করছি। সিমেট্রিসিটি টেস্টে বলতেছিল যে এক্স এক্সিস মানে ইনিশিয়াল লাইনের রেসপেক্টে সে সিমেট্রিক, মানে ইনিশিয়াল লাইনের রেসপেক্টে সিমেট্রিক মানে হচ্ছে এক্স অক্ষের উপরের দিকে যতটুকু এরিয়া কভার করবে সে নিচের দিকে ততটুকু এলাকা কভার করবে, মানে নিচেও সেম একই ঘটনা ঘটবে। বুঝছো না? এগুলো হচ্ছে বুদ্ধি। এরপরে আমরা আরেকটা টেস্ট করছিলাম, সেটা হচ্ছে সে থিটা ইকুয়ালস টু π/2 লাইনের রেসপেক্ট সিমেট্রিক, মানে সে অরিজিনের রেসপেক্ট সিমেট্রিক, মানে এক্স অক্ষের উপরে যতটুকু এলাকা কভার করবে নিচের থেকে ততটুকু এলাকা কভার করবে। ইভেন থিটা ইকুয়ালস টু π/2 এর রেসপেক্টে সে ডান পাশে যতটা এলাকা কভার করবে বাম পাশেও সেম একই। তার মানে ডান পাশে যেহেতু সে এতটুকু এলাকা কভার করছে, তারপরে বাম পাশেও সেম এতটুকু এলাকা কভার করবে। এতটুকু হচ্ছে ব্যাসার্ধ, কভার করে সে আবার এখানে ফেরত আসবে। এই যে এটা হচ্ছে আমাদের কার্ভ। দেখছো আমরা কিন্তু কার্ভ ড্র করে ফেললাম। তো আমাদেরকে বলছে এখানে ক্ষেত্রফল বের করতে। ক্ষেত্রফল বের করার জন্য আমরা যতটুকু লিমিট নিয়ে জাস্ট কার্ভের একটা লুপ বা দুইটা লুপ দেখানো যায় এতটুকুই যথেষ্ট, এর বেশি তুমি ভ্যালু নিবা না। কারণ তোমার এখানে পুরো কার্ভ বের করার জন্য কোনো মার্ক নেই। তুমি এরিয়া বের করবা, এরিয়া বের করার জন্য যতটুকু তোমার কভার করা দরকার অতটুকু তুমি কভার করবা। ওকে, তো এখন তুমি হিসাব করে দেখো, এই দেখো এইটা হচ্ছে আমাদের ইনিশিয়াল লাইন, এইটা হচ্ছে আমাদের ইনিশিয়াল লাইন। তো ইনিশিয়াল লাইনের রেসপেক্টে সে উপরে, এই দেখো ছেলেমেয়েরা ভালো করে দেখো, সে উপরে, এই দেখো উপরে এই যে এক্স এক্সিসের উপরে যতটুকু এলাকা কভার করছে, দেখো উপরে যতটুকু এলাকা কভার করছে সে নিচেও ঠিক ততটুকু এলাকা কভার করছে। এই দেখো নিচেও ঠিক ততটুকু এলাকা কভার করছে, সেম। সো এবার থিটা ইকুয়ালস টু π/2 এর রেসপেক্টে সে ডান দিকে যতটা, এই পুরোটা ডান দিকে যতটা এলাকা কভার করছে বাম দিকেও সেম একই এলাকা কভার করছে। তো এখন আমাকে কি করতে হবে? আমাকে করতে হবে যে ফাইন্ড দ্য এরিয়া অফ এ লুপ অফ দ্য কার্ভ, মানে এই কার্ভের একটা লুপের ক্ষেত্রফল, মানে এই একটা লুপের ক্ষেত্রফল আমি নিব। তো একটা লুপের ক্ষেত্রফল যে আমি নিব, তো বলো ব্যাসার্ধ, এই যে ব্যাসার্ধটা জিরো হয়েছে কোথায়? এই যে এই পয়েন্টে কি জিরো হয়েছে? এই যে এই পয়েন্টে, এই পয়েন্টে ব্যাসার্ধটা জিরো হয়েছে, মানে আর এর মানটা এই পয়েন্টে জিরো। তো আর এর মানটা এই পয়েন্টে জিরো হচ্ছে কোন কোন লিমিটের জন্য? একটা হচ্ছে থিটা ইকুয়ালস টু π/4 এর জন্য সে এখানে এসে জিরো হয়ে গেছে, আবার থিটা ইকুয়ালস টু -π/4 এর জন্য সে এখানে হয়ে গেছে কি, এখানে জিরো হয়ে গেছে। তো আমি হচ্ছে এই রেঞ্জের মধ্যে এই থিটা ইকুয়ালস টু π/4 আর হচ্ছে -π/4 এই রেঞ্জের মধ্যে আমি এই লুপের ইন্টিগ্রেট করলেই আমি লুপের ক্ষেত্রফল পেয়ে যাব। ওকে, আশা করি বুঝাতে পারছি। তো এবার আমি এখানে লিখলাম যে নাও ইন্টিগ্রেট ওভার দিস এরিয়া, যে পুরো এই লুপের ইন্টিগ্রেট এরিয়ার মধ্যে আমি ইন্টিগ্রেট করে পাই অ্যাজ টেকিং উইথ দ্য লিমিট -π/4 টু +π/4। এনাফ, আর কিছু লেখার দরকার নেই। ঠিক আছে, এখন আমি এই রেঞ্জ থেকে এই রেঞ্জের মধ্যে আমি এটার এরিয়া বের করব। লিখলাম যে এরিয়া অফ এ সিঙ্গেল লুপ, আমি সিঙ্গেল লুপের এরিয়া বের করতেছি। তো সূত্র কি? সূত্র হচ্ছে হাফ ইন্টু এখানে আলফা, এখানে বিটা, আর স্কোয়ার ইন্টু হচ্ছে ডি থিটা। এটা হচ্ছে আমাদের সূত্র। কিসের সূত্র? এটা হচ্ছে আমাদের আর ইকুয়ালস টু, কোনো ফাংশন যদি হয় আর ইকুয়ালস টু ফাংশন অফ থিটা, তাহলে তার এরিয়া বের করার সূত্র হচ্ছে এটা। এটা আমরা লেকচার 1-এ পড়িয়েছি, ভালো করে এটা দেখে নিবা। তো এবার আমরা হচ্ছে এটা ক্ষেত্রফল বের করার চেষ্টা করবো, কেমন? তো ক্ষেত্রফল যদি বের করার চেষ্টা করি, এগুলো মুছে দিচ্ছি, এগুলোর দরকার নাই। আচ্ছা তাহলে এখানে চিন্তা করো, এখানে আছে দেখো হাফ, বলো এখানে আলফা মানে লোয়ার লিমিট কত আছে? লোয়ার লিমিট আছে হচ্ছে -π/4, আপার লিমিট π/4, কেমন? আর স্কোয়ার ভ্যালু হচ্ছে এটা পুরোটা, তাহলে a² cos 2 থিটা ইন্টু হচ্ছে ডি থিটা। ওকে,
তো এটাও মুছে দিলাম, এগুলো প্রয়োজন নাই। এবার আস্তে আস্তে ইন্টিগ্রেশনটা করে ফেলি। তাহলে এখানে a স্কোয়ার টু, এই যে a স্কোয়ার বাই টু, তো আমরা জানি এই যে cos টু থিটা এটা হচ্ছে একটা ইভেন ফাংশন, মানে জোড় ফাংশন। এটা হচ্ছে একটা জোড় ফাংশন। ফাংশন যদি ইভেন ফাংশন হয় আর লিমিট যদি সেম থাকে, তাহলে আমরা উপরের লিমিটটা রাখবো, নিচেরটাতে ওটা জিরো দিয়ে দিব, দিয়ে এইখানে একটা টু লিখবো। আমাদের সূত্র হচ্ছে এইটা, যে a থেকে b ফাংশন অফ এক্স ডিএক্স, যদি আমাদের এই এফ এক্সটা যদি ইভেন হয়, এটা যদি ইভেন ফাংশন হয়, তাহলে এখানে লিখবো জিরো, এখানে লিখবো হচ্ছে টু, এখানে জিরো থেকে b ফাংশন অফ এক্স ডিএক্স। এই জন্য আমি এখানে এই স্কোয়ারটাকে সামনে নিয়ে আসলাম, এখানে -π/4 এর জায়গায় লিখলাম হচ্ছে জিরো, আর একটা লিখলাম হচ্ছে টু। বাকিটুকু যা আছে তুমি তার সেম ঠিকঠাক রাখো, cos টু থিটা ইন্টু হচ্ছে ডি থিটা। তাহলে আলটিমেটলি টু টু কাটাকাটি যাবে, এই স্কোয়ার, কেমন? ওকে, তো বলো এখানে কত আছে? জিরো, জিরো থেকে π/4 cos টু থিটা আর হচ্ছে ডি থিটা, তাহলে এ স্কোয়ার। তো বলো cos টু থিটাকে যদি ইন্টিগ্রেট করি তাহলে ফলাফলটা কত হবে? sin টু থিটা ডিভাইড বাই টু না? sin টু থিটা ডিভাইড বাই টু। আপার লিমিট হচ্ছে π/4 আর লোয়ার লিমিট হচ্ছে জিরো, লোয়ার লিমিট জিরো। তো এইবার এখানে ফলাফলটা কত হয়? আচ্ছা, তো ফলাফল বের করার আগে এখানে a স্কোয়ার বাই টু, টুটাকে বের করে দিলাম। তাহলে এখানে আছে হচ্ছে sin টু থিটা জিরো আর হচ্ছে π/4, sin টু থিটা জিরো আর হচ্ছে কত বলো তো? π/4। ওকে, তাহলে এখানে ভ্যালু কত আসে? এখানে আমি লিখতে পারি যে a স্কোয়ার বাই টু sin টু থিটা, তাহলে আপার লিমিট বসাও, যে sin টু ইন্টু π/4, sin টু ইন্টু π/4 মাইনাস জিরো জায়গায় বসাই দিলে ফলাফল হচ্ছে জিরো। তাহলে লিখতে পারি যে a স্কোয়ার বাই টু, লিখতে পারি sin π/2। তো sin π/2 এর ভ্যালু অ্যাকচুয়ালি কত? sin π/2 এর ভ্যালু হচ্ছে 1, তাহলে ভ্যালু হচ্ছে a স্কোয়ার বাই টু। এইটা হচ্ছে আমার এই একটা লুপের ক্ষেত্রফল। পরীক্ষা যদি আসে এরকম যে ফাইন্ড দ্য এরিয়া অফ এ লুপ, মানে একটা লুপের ক্ষেত্রফল বের করো, একটা লুপের ক্ষেত্রফল হচ্ছে a স্কোয়ার বাই টু। আর যদি বলে যে ফাইন্ড দ্য টোটাল এরিয়া বের করতে বলে, তাহলে লুপ আছে কয়টা? দুইটা, দুই দ্বিগুণ করে দিবা। তো এটাও আসতে পারে পরীক্ষায়। আমি লিখলাম যে সুতরাং টোটাল এরিয়া of the curve equals to 2 into a square by 2, লিখতে পারি a square। এই তো হয়ে গেল, আমাদের টোটাল কার্ভটা আমরা বের করে ফেলি। তো আমার মনে হয়, আশা করি তোমরা এই ধরনের অঙ্কগুলো সবগুলো করতে পারবে। ডায়াগ্রামটা ভালো করে বোঝার চেষ্টা করো, সিমেট্রিসিটিটা দেখো, আর বাকিগুলো মানে লাইজন পোলটা বোঝার চেষ্টা করো, যে আর এর মানটা থিটার কোন কোন মানের জন্য জিরো হয়, গ্রাফটা কিভাবে ড্র করলাম এটা একবার থিঙ্ক করো, একবার নিচে ড্র করো। আমার মনে হয় ইনশাআল্লাহ তুমি পারবে, কেমন? তো আজকে এতটুকুই থাকবে, ইনশাআল্লাহ পরে আবার দেখা হবে।